তো এখন আমরা আলোচনা করব রিজিওনাল ডিভিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আঞ্চলিক বিভাজন। তো দেখতে থাকো। এখানে বিভিন্ন রিজিয়ন বিষয়টা আলোচনা করব, বিশেষ করে ভারতের ক্ষেত্রে। রিজন ব্যাপারটা কি? রিজনটা হচ্ছে তোমার ভারতকে বা অন্য কোনো অঞ্চলটাকে যখন বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয়, সেটাই হচ্ছে মূলত পৃথিবী পৃষ্ঠটাকে বিভিন্ন এরিয়াতে ভাগ করে, সেটাই এক একটা রিজিয়ন বলা যেতে পারে। এটা মূলত একই বৈশিষ্ট্যের ভিত্তিতে করা হয়। ডেফিনেশন অফ রিজিয়ন অর্থাৎ অঞ্চলের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন ভূগোলবিদ বিভিন্নভাবে কিন্তু এই রিজিয়নের ডেফিনেশন প্রদান করেছে। আমরা দেখতে পাচ্ছি 1975-এ পিটার হ্যাগেট তিনি বলছেন যে রিজিয়ন হচ্ছে ভূপৃষ্ঠের বৈশিষ্ট্যপূর্ণ এমন একটা এলাকা যেটা প্রাকৃতিক বা মানুষের কর্মের দ্বারা গড়ে উঠতে পারে। অর্থাৎ প্রাকৃতিক হলে সেটা ফর্মাল রিজিয়ন বলা হচ্ছে, এবং সেটা মানুষের কর্মের মাধ্যমে যদি গড়ে ওঠে সেটাকে ফাংশনাল রিজিয়ন বলা হচ্ছে। ডেভিড গ্রিক তিনি বলছেন যে অঞ্চল হচ্ছে এমন একটা এলাকা যাকে অন্য এলাকা থেকে বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু পৃথক করা যায়। তো যাই হোক, আমরা সমস্ত আলোচনা করব, অঞ্চল সম্পর্কে আলোচনাগুলো করব। তো দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ রিজন যদি আমরা দেখি, অঞ্চলতে একটা নির্দিষ্ট লোকেশন থাকবে, নির্দিষ্ট সাইজ থাকবে, এরিয়া থাকবে, এবং নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, নির্দিষ্ট অ্যাডমিনিস্ট্রেটিভ যে কার্যালয় সেটাও থাকবে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা চালু থাকবে, বসতির অবস্থান থাকবে, কর্মসংস্থান থাকবে। ডিফারেন্ট ভিউ অঞ্চল সম্পর্কে যদি বিশেষ অঞ্চলবিদরা অঞ্চল সম্পর্কে কিন্তু দুটো দৃষ্টিভঙ্গিতে তারা সংজ্ঞা দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ ভিউ বা বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গি। আরেকটা যেটা রয়েছে তোমার বস্তুভিত্তিক দৃষ্টিভঙ্গি, বা এটাকে বলা হচ্ছে তোমার অবজেক্টিভ ভিউ। তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভ এই দুটো বিষয় রয়েছে। তার আগে একটু জেনে নাও, এই রিজিয়ন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ রিজিও থেকে, যার অর্থ হচ্ছে একটি সরল রেখা যা বৈশ্বিক অবস্থানকে বিভাজন করে। রিজিয়ন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ রিজিও থেকে। তো আমরা দুটোর দৃষ্টিভঙ্গিতে এই রিজন সম্পর্কে ভাবার একটা প্রবণতা রয়েছে অঞ্চলবিদদের, বা যারা অঞ্চল নিয়ে বিভিন্ন গবেষণা করে থাকেন। তো তারা মূলত বিষয়ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে বা সাবজেক্টিভ ভিউতেও দেখেন, আবার কিছু কিছু ভূগোলবিদ বা অঞ্চলবিদ তারা কিন্তু বস্তুভিত্তিক বা অবজেক্টিভ ভিউতে দেখেন। মূলত বিষয়ভিত্তিক বা সাবজেক্টিভ ভিউতে মূলত অঞ্চলকে দেখার চেষ্টা করেছেন যারা, তারা হচ্ছে তাদের মধ্যে রয়েছে হার্টসন, তাদের মধ্যে রয়েছে ডিকিনসন, কার্টার, তারপরে রয়েছে গড, হোয়াইট প্রমুখ ভূগোলবিদগণ। এদের কাছে কিন্তু অঞ্চলটা হচ্ছে একটা ভৌগোলিক উদ্দেশ্য সাধনের একটা উপায় বলা যেতে পারে, বা ভৌগোলিক উদ্দেশ্য সাধনের একটা নিমিত্ত মাত্র এদের কাছে। আর বস্তুভিত্তিক দৃষ্টিভঙ্গি বা অবজেক্টিভ ভিউ যেটা রয়েছে, সেই ভিত্তিতে বা দৃষ্টিভঙ্গিতে অঞ্চলের সংজ্ঞা দেওয়ার প্রবণতা রয়েছে, যাদের মধ্যে আর্নস্টেড, তারপরে রয়েছে এজি হারবারসন, গ্লাসন, ভাইডাল ডিলা ব্লাস এদের মধ্যে রয়েছে। তো যাই হোক, আমরা অঞ্চলকে মূলত দুটো ভাগে ভাগ করি, একটা ফর্মাল রিজন, একটা ফাংশনাল রিজন। তো ফর্মাল রিজন কাকে বলে? দেখো, ফর্মাল রিজনটা হচ্ছে ভূপৃষ্ঠের এক বা একাধিক বিষয়ের যখন হোমোজেনিটি দেখা হয় বা সমরূপতা বা সাদৃশ্যের ভিত্তিতে যখন কোন একটা অঞ্চলকে পৃথকীকরণ করা হয়, এটা মূলত প্রাকৃতিক বিষয়ের উপর নির্ভর করে বেশি করা হয়। তো বাহ্যিক অঞ্চলে কয়েকটা উদাহরণ, যেমন কাশ্মীর উপত্যকা, এটাকে আমরা ভূপ্রাকৃতিক রিজন বলতে পারি। ভূতাত্ত্বিক রিজন যেমন দাক্ষিণাত্য অঞ্চল, ভূতাত্ত্বিক ভিত্তিতে একটা আলাদা রিজন বলা যেতে পারে। জলবায়ু অঞ্চল যেখানে মরুস্থলী, যেটা জলবায়ু অঞ্চল। তারপরে উদ্ভিদ অঞ্চল যেমন সুন্দরবন, এখানে জীববৈচিত্র্যের ভিত্তিতে একটা গুরুত্বপূর্ণ গড়ে ওঠা অঞ্চল বলা যেতে পারে। ক্রিয়ামূলক অঞ্চল তারপরে যেটা রয়েছে ফাংশনাল রিজিয়ন, যেখানে বিভিন্ন আর্থসামাজিক বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটা ক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু একটা পারস্পরিক নির্ভরশীলতা বা পারস্পরিক একটা সমন্বয় গড়ে তোলার চেষ্টা করা হয়। যখন একটা অঞ্চলকে পৃথকীকরণ করা হয়, তখন সেটাকে আমরা ক্রিয়ামূলক অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন বলে থাকি। এবং ফাংশনাল রিজিয়ন যেহেতু কোনো একটা পৌর বসতির চারপাশে পিণ্ডাকারে গড়ে উঠতে পারে, তো তার জন্য এটাকে আমরা নোডাল রিজিয়ন বা গ্রন্থি অঞ্চল বলতে পারি। তাহলে বিষয়টা জেনে রাখো যে ফাংশনাল রিজিয়নটাকে কিন্তু নোডাল রিজিয়ন বলা যেতে পারে। কয়েকটা ফাংশনাল রিজিয়নের এক্সাম্পল দেওয়া রয়েছে। দেখো, এখানে কৃষি অঞ্চল হিসাবে উচ্চ গঙ্গা সমভূমি আমরা বলতে পারি, শিল্প অঞ্চল হিসেবে হলদিয়া রয়েছে, প্রশাসনিক অঞ্চল হিসেবে যেমন ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন দিল্লি অঞ্চল রয়েছে, নগর এলাকা হিসাবে তোমার কলকাতা রয়েছে। রিজিওনাল প্ল্যানিং অ্যাজ ফিল্ড অফ স্টাডি, এই গ্রন্থটা লিখেছেন জে ফ্রিডম্যান বা ফ্রাইডম্যান।
বৃহৎ অঞ্চলের পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে আরেকটা অঞ্চল চিহ্নিতকরণ করা হয়, সেটা হচ্ছে প্ল্যানিং রিজিয়ন। তো প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছে ভারতবর্ষে মূলত এই পরিকল্পনা রূপায়ণের জন্য বিভিন্ন অঞ্চলের মধ্যে। পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরে থাকে ম্যাক্রো রিজিয়ন, ম্যাক্রোর পরে হচ্ছে তোমার মেসো, মাইক্রো এরকম ভাগগুলো থাকে। পরিকল্পনার সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন 2014 সালে ভেঙে যায় এবং 2015 সালে পরিকল্পনা কমিশনটা কিন্তু প্ল্যানিং কমিশনটা পরবর্তী ক্ষেত্রে নীতি আয়োগ বলে পরিচিত হয় 2015 সালে। এবারে আমরা রিজিওনালাইজেশন যে ব্যাপারটা আমরা আজকের ক্লাসে মূলত মেইন আলোকপাত করব, সেটা হচ্ছে রিজিওনালাইজেশন, যেটাকে আমরা রিজিওনাল ডিভিশনও বলতে পারি। কোন একটা অঞ্চলকে বিভিন্ন পার্ট করে ভাগ করে অধ্যয়ন করা, সেটাকে আমরা কিন্তু আঞ্চলিকীকরণ বা আঞ্চলিক বিভাজন বা রিজিওনাল ডিভিশন বা রিজিওনালাইজেশন বলতে পারি। তাহলে দ্য রিজিওনালাইজেশন অর রিজিওনাল ডিভিশন ইজ অ্যান আর্ট অফ আইডেন্টিফাইং অ্যান্ড ডেলিনেটিং অফ রিজনস ফর রিজিওনাল প্ল্যানিং। এটা মূলত আঞ্চলিক পরিকল্পনার জন্যই কিন্তু আঞ্চলিক বিভাজনগুলো করা হয়। প্রথমে আমরা আর.এল. সিং প্রদত্ত যে আঞ্চলিক বিভাজনটা রয়েছে, আর.এল. সিং প্রদত্ত যে ভারতের আঞ্চলিকীকরণগুলো রয়েছে, সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। আর.এল. সিং এর যে বিভিন্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে যদি আমরা দেখি যে আর.এল. সিং 1971 সালে যে অঞ্চলগুলোর ভাগ করেছে আর.এল. সিং, এটা হচ্ছে 1971 সালে করেছে। 71 সালে তার একটা গ্রন্থ বেরিয়েছিল, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটা গ্রন্থ বেরিয়েছিল, ইন্ডিয়া রিজিওনাল জিওগ্রাফি নামে একটা গ্রন্থ। সেই গ্রন্থে কিন্তু আর.এল. সিং এই প্রস্তাবটা করেছিল যে ভারতীয় রিজিওনালাইজেশনের যে প্রস্তাবটা সেটা তিনি করেছেন। এবং ভারতকে মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ বৃহৎ সমভূমি অঞ্চল এই 4টে অঞ্চলে ভাগ করা হয়েছে। এই এটা হচ্ছে মূলত বৃহৎ এল গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে। এই অঞ্চলটা কিন্তু মূলত বৃহৎ সমভূমি অঞ্চল, অর্থাৎ গ্রেট প্লেন্স। তারপরে বি লেখা যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, বি লেখা এখানেও কিছুটা রয়েছে। এই বি লেখা অঞ্চলটা মূলত হিমালয়ান মাউন্টেন রিজন বা হিমালয়ান পার্বত্য অঞ্চল। আর সি লেখা যে অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ, সি লেখা অঞ্চল যেটা উপদ্বীপীয় উচ্চভূমি অঞ্চল বা পেনিনসুলার আপল্যান্ড। আর ডি লেখা যেটা রয়েছে উপকূল ও দ্বীপপুঞ্জ, অর্থাৎ কোস্ট অ্যান্ড আইল্যান্ড আর কি। তো যাই হোক, এই অঞ্চলগুলোর আবার ভাগ করা হয়েছে। তো আমরা একটু জেনে রাখবো যে আর.এল. সিং কিন্তু 4টে মূলত বৃহৎ অঞ্চলে বা ম্যাক্রো রিজনে ভাগ করেছেন। আমরা প্রথমেই বললাম প্লেন্স, রয়েছে হিমালয়ান, রয়েছে তোমার উপদ্বীপীয় উচ্চভূমি বা পেনিনসুলার হাইল্যান্ড, আর একটা রয়েছে উপকূল অ্যান্ড আইল্যান্ড। তো যাই হোক, এই 4টে ভাগের মধ্যে এই 4 ভাগকে আবার কিন্তু 28টা মেসো রিজনে ভাগ করা হয়েছে। 28টা মেসো রিজনে ভাগ করা হয়েছে, বিষয়গুলো তোমরা জেনে রাখো। তাহলে 4টা হচ্ছে তোমার 4টা বৃহদায়তন রিজিয়ন রয়েছে, অর্থাৎ ম্যাক্রো রিজিয়ন রয়েছে, এবং ম্যাক্রো রিজিয়নগুলোকে 28টা মেসো রিজনে ভাগ করা হয়েছে। এবং এই মেসো রিজিয়নকে কিন্তু আবার কতগুলো থার্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এরকম কতগুলো মাইক্রো রিজনে ভাগ করা হয়েছে। যেমন এই 28টা রিজনকে আবার 67টা ফার্স্ট অর্ডারে ভাগ করা হয়েছে। এখানে এই চার্টের মাধ্যমে কিন্তু শুধুমাত্র ফার্স্ট অর্ডার যে মাইক্রো রিজন গুলো রয়েছে সেগুলোই মূলত তুলে ধরা হয়েছে। তাহলে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি এখানে গ্রেট প্লেন্স এর মধ্যে কি কি রয়েছে। রাজস্থান সমভূমি, পাঞ্জাব সমভূমি, উচ্চ গঙ্গা সমভূমি, গঙ্গা সমভূমি, নিম্ন গঙ্গা সমভূমি, অসম উপত্যকা, এগুলো রয়েছে গ্রেট প্লেন্স এর মধ্যে। হিমালয়ান মাউন্টেন রিজনের মধ্যে রয়েছে কাশ্মীর, হিমাচল, উত্তরপ্রদেশ হিমালয়, পূর্ব হিমালয়, পূর্বাঞ্চল হিমালয়, এগুলো রয়েছে। তারপরে পেনিনসুলার আপল্যান্ডের মধ্যে এইগুলো রয়েছে বিষয়গুলো। তারপরে কোস্ট অ্যান্ড আইল্যান্ডের মধ্যে কিন্তু বিভিন্ন উপকূলগুলো রয়েছে, অন্ধ্রপ্রদেশের উপকূল, পূর্ব উপকূল, পশ্চিম উপকূল। এবারে আমরা ভারতের সামাজিক সাংস্কৃতিক অঞ্চল সোসিও কালচারাল রিজনে ভারতকে ভাগ করেছেন যিনি ডিই সোফারের যে ভাগটা, সেই ভাগটা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো 1980 অর্থাৎ 1980 সালে ডেভিড ই সোফার তিনি তার সম্পাদিত একটা গ্রন্থ, নাম হচ্ছে অ্যান এক্সপ্লোরেশন অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সোসাইটি অ্যান্ড কালচার। এই গ্রন্থে কিন্তু তারই রচিত যা জিওগ্রাফিক্যাল প্যাটার্নিং অফ কালচার ইন ইন্ডিয়া একটা নিবন্ধ প্রকাশ করেছেন। এবং এই নিবন্ধে ডেভিড ই সোফার ভারতকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করেছেন এবং ভারতের যে সামগ্রিক যে কালচারাল ল্যান্ডস্কেপ,
কালচারাল ল্যান্ডস্কেপটা 4টা বৃহৎ অঞ্চলে ভাগ করার চেষ্টা করেছেন। একটা উত্তর, যেটা উত্তর ভারত, সাউথ ইন্ডিয়া, তারপরে রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া। এই 4টে ভাগে ভাগ রয়েছে এবং এই 4টে ভাগে ভাগ করার ক্ষেত্রে ভারতের যে আঞ্চলিকীকরণ এই 4টে ভাগে ভাগ রয়েছে, তো সোফার কিন্তু এই 4টে ভাগে ভাগ করার ক্ষেত্রে বিভিন্ন ভূগোলবিদের দেওয়া যে মডেলগুলো রয়েছে তার পূর্বসূরিদের কিছু গবেষণা লব্ধ যে মডেল সেগুলো তিনি ব্যবহার করেছেন। এই মডেল দুটোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বারান্ড এস কন, তার যে ডাইকোটমি মডেল রয়েছে, দ্বিবিভাজন মডেল, আর একটা মডেল রয়েছে ফোর ফোল্ড মডেল, যেটা দিয়েছেন ডেভিড জি ম্যান্ডেলবাম। অর্থাৎ এই দুজনার দেওয়া এই ডাইকোটমি মডেল এবং ফোর ফোল্ড মডেল, এই দুটো মডেল অর্থাৎ দ্বিবিভাজন মডেল এবং চতুর্বিভাজন মডেল, এই দুটো মডেলের উপর বেস করেই কিন্তু মূলত সোফার কিন্তু এই সোসিও কালচারাল রিজনে ভাগ করেছেন। মূলত বলা যায় আরো কিছু মূলত বেস রয়েছে, সেগুলোর মধ্যে মাইগ্রেশন বলা যেতে পারে, সেক্স রেশিও, ভাষাগত ধর্মগত এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো রয়েছে। তো যাই হোক, মেইন যে দুটো ভিত্তি সেই দুটো ভিত্তি একটু আলোচনা করে দিই তোমাদের। ডাইকোটমি মডেল, ডাইকোটমি মডেলটা ব্যাপারটা কি? বার্নার্ড এস কন তার যে ডাইকোটমি মডেল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতকে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে বিভাজন করা হয়েছে। মূলত নর্থ সাউথ একটা ভাগ করা হয়েছে, একটা ইস্ট আর ওয়েস্ট এরকম ভাগ করা হয়েছে। এই 4টে অংশে কিন্তু মূলত এইভাবে ভাগ করা হয়েছে এবং এক্ষেত্রে ভারতকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে বিভূতিকরণ করা হয়েছে। তো তার জন্য এটাকে দেখা যাচ্ছে উপরে উপরে আবার একবার বিভাজন করার পর তার উপর দিয়ে আবার বিভাজন করা হয়েছে। তো তার জন্য কিন্তু এই বিভাজনকে আমরা ডাইকোটমি, দ্বিবিভাজন, উপর্যুপরি দ্বিবিভাজন এরকম নামকরণ করা হচ্ছে। তো যাই হোক, এই যে সোফারের যে সোসিও কালচারাল রিজিয়নের যে ভিত্তি, এটা একটা মেইন ভিত্তি, সেটা হচ্ছে ডাইকোটমি মডেল। কার দেওয়া ডাইকোটমি মডেল? না, বার্নার্ড এস কনের দেওয়া ডাইকোটমি মডেল। তারপরে যেটা রয়েছে দেখো ফোর ফোল্ড মডেল। ফোর ফোল্ড মডেলকে, যেটাকে আমরা বাংলাতে চতুর্বিভাজন মডেল বলছি, এই মডেলটা কার দেওয়া? ডেভিড সি ম্যান্ডেলবাম। ডেভিড সি ম্যান্ডেলবামের দেওয়া হচ্ছে এই যে ফোর ফোল্ড মডেল, যেটাকে বাংলাতে চতুর্বিভাজন মডেল বলা হচ্ছে। এক্ষেত্রে দেখো ভারতকে মূলত 4টে স্তরে ভাগ করা হয়েছে, 4টে চতুর্স্তরীয় বিভাজন করা হয়েছে। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এরকম 4 ভাগে ভাগ করা হয়েছে। এবং তিনি যখন ভাগটা করেন তখন কিন্তু পরবর্তীকালে ক্ষেত্রে তিনি দেখেন যে ভারতের উত্তর ও পশ্চিম অঞ্চলের মধ্যে এবং দক্ষিণ ও পূর্ব অঞ্চলের মধ্যে কিন্তু একটা কালচারাল একটা সম্বন্ধ রয়েছে বা কালচারাল একটা যোগাযোগ বেশি রয়েছে বলে তিনি মনে করেন। তো তার জন্য নর্থ এবং সাউথটা মূলত এক করে দেখার চেষ্টা করেন এবং ইস্ট এবং ওয়েস্টটা পরবর্তী ক্ষেত্রে এক করে দেখার চেষ্টা করেছেন। এবং যেটা তোমার এই যে মাঝখানে যে ভাগ যদি থাকে তাহলে এস আর ব্যাপারটা হয় পিকিউ থেকে আরএস এ স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ প্রথমত পিকিউ যে ব্যাপারটা, পরবর্তী আরএস এটা রূপান্তরিত হয়েছে। এইভাবে কিন্তু মূলত ভাগগুলো হয়েছে পরবর্তী ক্ষেত্রে। যাই হোক, এটাকে ফোর ফোল্ড মডেল বলা হয়েছে বিষয়টাকে। আরেকটা বিষয় ডিই সোফার। ডিই সোফারের যে মানচিত্রটা, ভারতবর্ষের যে মানচিত্র বিভিন্ন যে কালচারাল রিজনে তিনি ভাগ করেছেন, এই রিজনগুলোর মধ্যে বিভিন্ন রিজনগুলো রয়েছে। যেমন এখানে টি দ্বারা ট্রাইবাল কমিউনিটিকে দেখানো হয়েছে, এম দ্বারা মুসলিম কমিউনিটিকে দেখানো হয়েছে, এস হচ্ছে শিখ, সি হচ্ছে খ্রিস্টান, এরকম বিভিন্ন ভাগগুলো দেখানো হয়েছে। এবং এই যে যে ডবল লাইন দ্বারা যেটা দেখানো হয়েছে, এটা মূলত উত্তর দক্ষিণ বিভাজিত যে সীমারেখাটি, এই লাইনটাই কিন্তু উত্তর দক্ষিণ বিভাজনটাই করে দেয়। তো যাই হোক, এইভাবে বিষয়গুলো তোমরা দেখে নেবে। আরেকটা বিষয় তোমাদের দেখায়, পি সেনগুপ্ত। পি সেনগুপ্তের যে রিজিওনাল ডিভিশন যে ব্যাপারটা রয়েছে, পি সেনগুপ্তের দেওয়া যে আঞ্চলিক বিভাজন, তিনি কিন্তু মূলত ইকোনমিক রিজিয়ন গুলো দেখানোর চেষ্টা করেছেন। এবং তিনি ইকোনমিক রিজিয়ন দেখানোর ক্ষেত্রে ভারতবর্ষকে তোমার বিভিন্ন ভাগে কিন্তু দেখার চেষ্টা করেছেন। মূলত ইকোনমিক রিজিয়ন বিভিন্ন টাইপের, এগ্রিকালচারাল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, তারপরে স্পেশাল ইকোনমিক জোন হতে পারে, এই সমস্ত বিভিন্ন জোনগুলো কিন্তু হতে পারে। তো যাই হোক, পি সেনগুপ্তর যে ইকোনমিক রিজন গুলো রয়েছে, সেটা 1968 সালে টেরিটোরিয়াল অ্যাসোসিয়েশন অফ ন্যাচারাল রিসোর্স উইথ ন্যাচারাল রিজন শীর্ষক নিবন্ধে তিনি ভারতবর্ষকে মূলত 7খানা বৃহদায়তন অর্থনৈতিক অঞ্চলে ভাগ করেছেন এবং বড় যে ম্যাক্রো রিজন টোটাল 7টা রয়েছে এবং এই 7টা বড় রিজনকে আবার তিনি 42টা মেসো রিজনে কিন্তু ভাগ করেছেন। তো যাই হোক, এই পি সেনগুপ্তের যে এই আঞ্চলিকীকরণ, পি সেনগুপ্তের আঞ্চলিকীকরণের ক্ষেত্রে যদি আমরা দেখি, মোট 7টা কিন্তু মূলত ম্যাক্রো রিজন রয়েছে। কি কি রয়েছে?
উত্তর পূর্বাঞ্চল রয়েছে। উত্তর পূর্বের যে যে রাজ্যগুলো রয়েছে এটা হচ্ছে মূলত নর্থ ইস্টার্ন রিজিয়ন। এটা আসাম, মণিপুর, তারপরে নাগাল্যান্ড, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো নিয়ে মূলত রয়েছে। এর অন্তর্গত আবার বিভিন্ন এলাকাগুলো রয়েছে, এগুলো তোমরা পরে নোটস থেকে পড়ে নেবে। আর তারপরে যেটা রয়েছে ইস্টার্ন রিজিয়ন, তোমরা এই যে সবুজ কালারের, গাঢ় সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ ইস্টার্ন রিজিয়ন, পূর্বাঞ্চল। যে পূর্বাঞ্চলটা মূলত ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলো নিয়ে গড়ে উঠেছে, এই ম্যাক্রো রিজনটা গড়ে উঠেছে, যেটাকে আমরা বলছি ইস্টার্ন রিজিয়ন বা পূর্বাঞ্চল। তারপরে যেটা রয়েছে উত্তর মধ্য অঞ্চল। উত্তর মধ্য অঞ্চল যেটা ব্লু কালারের তোমরা দেখতে পাচ্ছ, ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার উত্তর মধ্য অঞ্চল বা নর্থ সেন্ট্রাল রিজিয়ন। তো এইগুলোর মধ্যে মূলত অবিভক্ত উত্তরপ্রদেশ এবং রয়েছে, মূলত এই অঞ্চলটা অধিকার করে রয়েছে অবিভক্ত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড রয়েছে। তো যাই হোক, এই রিজিয়নটার মধ্যে আবার বিভিন্ন ভাগগুলো রয়েছে। অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র বলতে এখানে কানপুর, লখনৌ, এলাহাবাদ এই সমস্ত কেন্দ্রগুলো এই অঞ্চলের মধ্যে রয়েছে। তারপর একদম লাল কালার দিয়ে যেটা দেখানো হয়েছে সেন্ট্রাল রিজিয়ন, অর্থাৎ মধ্য অঞ্চল, দেশের মধ্যবর্তী অঞ্চলে মূলত রয়েছে। এটা অবিভক্ত মধ্যপ্রদেশ রয়েছে। মধ্যপ্রদেশ থেকে ভেঙে যখন ছত্তিশগড় হয়নি, তখনও মধ্যপ্রদেশ ভেঙে তো 1968 সালে ছত্তিশগড় হয়েছিল। তো যখন এই শ্রেণী বিভাগটা করা হয়েছিল, পি সেনগুপ্ত যখন এই শ্রেণীবিভাগটা করেছিলেন, তখন কিন্তু মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়নি। তো যাই হোক, অবিভক্ত মধ্যপ্রদেশ এটা কিন্তু এই পশ্চিমাঞ্চল যেটা রয়েছে নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন, একদম হলুদ কালারের যে রিজিয়নটা রয়েছে, অর্থাৎ জম্মু কাশ্মীর, তারপরে লাদাখ, তারপরে হিমাচল প্রদেশ, এইগুলো অঞ্চলগুলো নিয়ে কিন্তু মূলত গঠিত হয়েছে। তো তারপরে যেটা রয়েছে দেখো একদম হালকা সবুজ কালারের যেটা রয়েছে পশ্চিমাঞ্চল, অর্থাৎ ওয়েস্টার্ন রিজিয়ন। ওয়েস্টার্ন রিজিয়ন মানে বুঝতেই পারছো, তোমার এদিকে রয়েছে গুজরাট, তারপরে রয়েছে মহারাষ্ট্র, এছাড়া আরো কিছু রয়েছে দাদরা, নগর হাভেলি, দমন দ্বীপ, এগুলো নিয়ে রয়েছে। যাই হোক, তো এই অঞ্চলটা মধ্যে মুম্বাই, পুনে, ভাদোদরা এগুলো প্রধান অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্র বলা চলে। তো এগুলো কিন্তু অর্থনৈতিক ইকোনমিক রিজিয়ন বলা যেতে পারে। এই যে পি সেনগুপ্ত যে ভাগগুলো করেছে মূলত এটা ইকোনমিক রিজিয়নের একটা ভাগ বলা যেতে পারে। তারপরে যেটা রয়েছে একদম লাস্ট যে অঞ্চলটা রয়েছে দেখো, এটা হচ্ছে দক্ষিণাঞ্চল, অর্থাৎ সাদার্ন রিজিয়ন বা দক্ষিণাঞ্চল। দক্ষিণাঞ্চলটা একদম ভায়োলেট কালারে দেখানো হয়েছে। এগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, পন্ডিচেরি, গোয়া, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত রাজ্যগুলো রয়েছে। তো যাই হোক, এগুলো এই যে ভাগগুলো আমরা দেখলাম এতক্ষণ, এগুলো মূলত পি সেনগুপ্তের দেওয়া কিন্তু আঞ্চলিকীকরণ। এটা খুবই একটা সহজ বোধগম্য একটা ফাংশনাল রিজন বলা যেতে পারে। অর্থনৈতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত করা হয়েছে। মূলত প্রধান অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো তিনি তুলে ধরেছেন। প্রত্যেকটা অঞ্চলের বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন এবং এই অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো দেখানো, এই অঞ্চলগুলোকে ইকোনমিক ডেভেলপমেন্ট কিভাবে করা যেতে পারে এবং কোন অঞ্চলটা কোন অর্থনৈতিক দিক থেকে ভবিষ্যৎ একটা সম্ভাবনা রয়েছে। যেমন ছোটনাগপুর অঞ্চলটা খনিজ সম্পদে সমৃদ্ধ বলে এটা খনিজের উপর বেশি জোর দেওয়া হয়েছে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্থনৈতিক উন্নয়নকে কেন্দ্র করে কৃষি অঞ্চল বা শিল্প অঞ্চল এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বিষয়গুলোকে। তো যাই হোক, আমরা পি সেনগুপ্তের এই যে অর্থনৈতিক উন্নয়নের যে অঞ্চলগুলো এগুলো আলোচনা করলাম। আমরা আজকে মূলত আর এল সিং এর ফিজিওগ্রাফিক রিজিয়ন, ডি সোফারের সোসিও কালচারাল রিজন এবং পি সেনগুপ্তের তোমার ইকোনমিক রিজন, এই তিনটি রিজন সম্পর্কে আমরা আলোচনা করে দিলাম। আরো আঞ্চলিকীকরণের আরো বিভিন্ন ভাগ রয়েছে। এত তো একদিনের ক্লাসে বা একদিনের এই 20-25 মিনিটের ক্লাসে বলা সম্ভব নয়। এগুলো তোমরা একটু জেনে রাখবে। এগুলোর মধ্যে যেমন স্পেটের রয়েছে, স্পেট ভাগগুলো করেছে, 4টা বড় ম্যাক্রো রিজনে ভাগ করেছে। তারপরে ভাটরাও তারা 1964-এ তারাও একটা ভারতের আঞ্চলিকীকরণ করেছে। তো এরকম ভাগগুলো কিন্তু রয়েছে, এগুলো পরে তোমরা বই থেকে বা নোটস থেকে দেখে নিও। তো যাই হোক, আজকের ক্লাসের আলোচনা মূলত এইটুকুই ছিল। বিভিন্ন আঞ্চলিক বিভাজনগুলো দেখার চেষ্টা করলাম, বিভিন্ন ভূগোলবিদ প্রদত্ত যে আঞ্চলিক বিভাজন, আঞ্চলিক রিজিওনাল ডিভিশন বা রিজিওনাল, এই বিষয়গুলোই আজকের ক্লাসে মূলত দেখানোর চেষ্টা করলাম। আজকের ক্লাসে যারা ছিলে আমার কথা ঠিকঠাক শুনতে পেরেছো কিনা, মূলত কিছুটা বুঝতে পেরেছো কিনা, নোটস যেগুলো আলোচনা করলাম আর কি, একটুখানি আমাকে জানাও।